ধীরগতিতে নামছে বন্যার পানি, ক্ষতিগ্রস্ত 54 লাখ মানুষ, প্রাণহানি দাঁড়ালো 52 জনে। সবাইকে মাইকিং করে বলছিল আমরা এখানে আসবেলা, আমরা আসছি। আসবার পরে আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে খাবার দিচ্ছে। চুলা ডুলোর টোকা কোনো পাইতেছি না, ট্রিটমেন্ট পাইতেছি না, এখানে আশ্রয় নিছি। বানভাসীদের নতুন আতঙ্ক সাপ। ফেনীতে 6 দিনে ছোবল খেয়েছেন 38 জন, বাড়ছে পানিবাহিত রোগবালাইও। এই বাচ্চা ডায়রিয়া এর জন্য এখানে নিয়ে আসছে কি। বুক সমান পানি ছিল, ওইখানে আমি গেছিলাম, আমাকে সাপে কামড়াইছে। মাগরিবের পরে বাড়ি যেতে রোডে পানির ভিতরে কামড় দিছে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ময়মনসিংহে জলাশয়ের 300 বিঘা জমি দখলের অভিযোগ। ক্যাডার বাহিনী আর মামলার ভয় দেখানো হতো কৃষকদের। সব কলা জমি আমার আর ফসল করিয়া নিয়ে গেছে দূর করিয়া, কত জমি নাই। মাটি ফালাই হাসছি, টিং আনছে, ভিলার আনছে, গড়খারা পরে গড়খারা দিছে না, কলে এটা যাক বিহি কিনি একটা আমার জাল দলিল দিছে। খুলনায় 1000 কোটি টাকার প্রকল্পেও কাটেনি জলাবদ্ধতার ভোগান্তি। সামান্য বৃষ্টিতেই ডুবছে নগরী, ক্ষুব্ধ মানুষ, সচেতন মহল। রামদিনে খাইনি, অবস্থা এরকম। পানি হয় যখন খুবই কষ্ট যায়, শেষে তারপরে থাকতে হয়। সকালবেলাও মাঝা পর্যন্ত পানি ঝাঁপায় আসছে, এখনো আসছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্যা কবলিত পূর্বাঞ্চলের 11 জেলায় ধীর গতিতে নামছে পানি, তবে কমেনি মানুষের দুর্ভোগ। লক্ষ্মীপুরের সব নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে, ধীর গতিতে কমছে পানি, এতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগছে। এখনও 9.5 লাখ মানুষ পানিবন্দী, তলিয়ে রয়েছে ঘরবাড়ি, সড়ক। যারা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন তারা এখনও বাড়িতে ফিরতে পারেননি। তীব্র ত্রাণ সংকট দেখা দিয়েছে কুমিল্লার দুর্গত এলাকায়, পানিবন্দী 14 উপজেলার নিচু এলাকা। সবচেয়ে খারাপ অবস্থা লাকসাম ও মনোহরগঞ্জে। নতুন উপদ্রুত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। প্রায় 500 আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে 50,000-এর বেশি মানুষ। নোয়াখালীর দুর্গত এলাকা থেকে ধীরে কমছে বন্যার পানি, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ ফিরতে পারছে না বসত ভিটায়। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন ইউনিয়ন। বন্যার পানি কমতে থাকায় স্বেচ্ছাসেবীরা পৌঁছতে পারছেন না দুর্গম এলাকায়। গতি ফিরেছে ত্রাণ বিতরণে। সবাইকে মাইকিং করে বলছিল আমরা এখানে আসবেলা, আমরা আসছি। আসবার পরে আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে খাবার দিচ্ছে। এলওসি পরিস্থিতি, অনেক বাড়িঘর ডুবে গেছে, সব আশ্রয়কেন্দ্রের মধ্যে আছে বর্তমানে। এখন আসার কোনো খবর নাই, ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্ট করতে আছে। চুলা ডুলোর টোকা কোনো পাইতেছি না, ট্রিটমেন্ট পাইতেছি না, এখানে আশ্রয় নিছি। ছাত্ররা যা দেয় মানে এগুলো আমরা খাইতেছি। ফেনীতে বন্যাজনিত কারণে এখন পর্যন্ত 17 জনের প্রাণহানির তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার কিছু ইউনিয়ন এখনও নিমজ্জিত। জেলায় 6 লাখ মানুষ পানিবন্দী, এখনও অনেকে আশ্রয় কেন্দ্রে। গ্রামের বাজারগুলোয় নিত্যপণ্য না থাকায় খাদ্য সংকটে বাসিন্দারা। যারা আশ্রয় কেন্দ্রে থেকে ঘরে ফিরেছেন তারা মেরামতে পার করছেন ব্যস্ত সময়। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। দর্শক, বন্যা পরিস্থিতি জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই লক্ষ্মীপুরের খবর জানবো আনিস কবিরের কাছ থেকে। আনিস, ধীর গতিতে তো পানি নামছে, বন্যা দুর্গত এলাকার কি অবস্থা এখন দেখছেন জানাবেন। খুবই ধীরগতি, যেটি একবারে বলা মুশকিল হয়ে যাচ্ছে। এত ধীরগতির পানি নামছে, যার কারণে আমি যদি একটু দেখাই যে পানিগুলো এখনো কিন্তু মানুষের বাসা বাড়ি এবং প্রত্যন্ত গ্রাম, আমি এখনো কিন্তু দেখি গ্রামে এসে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি এখনো কিন্তু পানিবন্দী মানুষ পড়ে আছে। তবে মানুষগুলো যারা আছেন তারা কিন্তু চলে গেছেন অনেকে, আবার তাদের জিনিসপত্র গুলো নিয়ে আবার দিনের বেলা এসে তারা দেখে যাচ্ছেন কোমর পানি এবং পরিমাণ পানি এবং অনেক পানি, অনেক পানি ছাড়িয়ে তারা দেখে যাচ্ছে তাদের জিনিসপত্রগুলো ঠিক আছে। এসে দেখেন যে কিন্তু সেখান থেকে তাদের যে মানে খাটগুলো রয়েছে, খাটের উপরেই কিন্তু পানি জমে গেছে, যার কারণে অনেকের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে গেছে। এতে করে তারা এক ধরনের
চিন্তিত রয়েছেন যে তাদের পরবর্তীতে বন্যার শেষ হওয়ার পরে তারা যেন কি করতে পারবেন এবং কিভাবে তাদের এই সামাল দেবেন, যে তাদের সংসারিক আনুষঙ্গিক যে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে সেগুলি তারা কিভাবে সামাল দেবেন। এবং এই বন্যার কারণে কিন্তু তবে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, আমরা সারাদিন বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি, তিনি যে লক্ষ্মীপুর বর্তমানে পানিতে দীর্ঘদিন নামছে তার কি সমস্যা জানার জন্য, কিন্তু সেই সদস্য কোনো আমাকে দিতে পারেননি। আমরা জানতে পেরেছি যে লক্ষ্মীপুর জেলায় বর্তমানে যে রহমতখালী রয়েছে এবং যে বিভিন্ন খালগুলো ছোট খালের শাখা সেই খালগুলোতে বিভিন্ন জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রয়েছে, সেই কারণে পানি কিন্তু নামতে পারছে না দেখতে পাচ্ছি। এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলছি, তিনি বলছেন যে এগুলো উদ্যোগ না নেওয়া হলে, দ্রুত উদ্যোগ না নেওয়া হয় তাহলে কিন্তু পানি কিন্তু মানুষ আরো অনেকদিন থাকতে হবে বলে আমরা দেখতে পাচ্ছি। আনিস, ধন্যবাদ আপনাকে। এবার একটু কুমিল্লার বন্যা পরিস্থিতি জানতে চাই, সঙ্গে আছেন খোকন চৌধুরী। খোকন, পানি তো কমছে, আশ্রয় কেন্দ্রে যারা উঠেছিল তারা কি ফিরতে শুরু করেছেন? শাওন, আসলে যেই কটি এলাকা যে মানে পানি কমেছে সেই সব এলাকার কিছু কিছু মানুষ কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে ছেড়ে তারা তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে। তবে পাশাপাশি যদি বলে রাখি, আমি কিছুক্ষণ আগেও মনোহরগঞ্জ উপজেলায় কথা বলেছিলাম, সেখানে কিন্তু আসলে পানি ঠিক আগের মতোই অবস্থা আছে, অর্থাৎ 5 থেকে 6 ফিট পানি এবং কোথাও কোথাও তারও বেশি কিন্তু পানি জমা হয়েছে আছে। এবং গত 8 দিন ধরে কিন্তু একই অবস্থা, পানি নামছেও না বাড়ছেও না, ঠিক এমন একটি পরিবেশে কিন্তু ওই এলাকার মানুষ কিন্তু আসলে ত্রাণের জন্য হাহাকার করছে। আপনি জানেন যে এইসব এলাকায় কিন্তু নৌকা কিন্তু তেমন একটা নেই, কারণ এইসব এলাকায় এর আগে কখনো এমন পানি ওঠেনি। ফলে কিন্তু আসলে ত্রাণ যে দুর্গত এলাকাগুলোতে কিন্তু পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই অসম্ভবের মধ্যে কিন্তু আসলে তারা অনেক, বিশেষ করে শিশুদেরকে নিয়ে অনেক কষ্টে আছেন। তারা বলছেন যে দ্রুত যেন তাদেরকে ত্রাণ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয় তাদের জন্য। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা বলছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন, তারা প্রতিটি দুর্গত এলাকায় যাতে ত্রাণ পৌঁছে সেই ধরনের ব্যবস্থা নিচ্ছেন। শাওন, খোকন, ধন্যবাদ আপনাকে। এবারের বন্যায় 54 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছেন 52 জন। এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী রেজা। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত সচিব। তিনি বলেন, বন্যায় কুমিল্লার ফেনীতে 17 জন নিহত হয়েছেন, যা সবচেয়ে বেশি। বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছানোর কাজ চলমান জানিয়ে আলী রেজা বলেন, বন্যার পরে রোগের প্রাদুর্ভাব হয় সেই বিষয়ে সতর্ক থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। উজানে বৃষ্টিপাত না হওয়ায় উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা নেই বলেও জানান তিনি। বলেন, প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে প্রায় 6 কোটি টাকা অনুদান দিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ মন্ত্রণালয় তা গ্রহণ করছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে, পরে তা প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে বলেও জানান আলী রেজা। মৃতের সংখ্যা হচ্ছে 52 জন, পুরুষ হচ্ছে 40, মহিলা 5, শিশু 7। এর মধ্যে কুমিল্লায় 14 জন, ফেনীতে 17 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়ি 1, নোয়াখালী 8, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারে 1। মৌলভীবাজারে যে 2 জন নিখোঁজ ছিল তাদের একজনের মৃতদেহ পাওয়া গেছে, আরেকজন এখনো নিখোঁজ রয়েছেন। বানভাসীদের নতুন আতঙ্ক সাপ। এরই মধ্যে সাপের দংশন নিয়ে ফেনীতে 38 জন হাসপাতালে ভর্তি। পাশাপাশি বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের রাফি গেল মঙ্গলবার দিনভর পানিবন্দী ঘরে ছিলেন। বিকেলে সাপের কামড় খেয়ে ভর্তি হন হাসপাতালে। একই অবস্থা সোনাগাজীর রাজাপুর গ্রামের শাহাদাত হোসেনের। আমি ঘরে ছিলাম, বুক সমান পানি ছিল, ওইখানে আমি গেছিলাম, আমাকে সাপে কামড়াইছে। মাগরিবের পরে বাড়ি যেতে রোডে পানির ভিতরে কামড় দিছে সাপে। জমিনে গেছি আর সাপে কামড়াইছে, কি সাপ দেখি না ওইটা। বানভাসী এলাকায় বাড়ছে সাপের উপদ্রব, বাড়ছে আতঙ্ক। ফেনী জেনারেল হাসপাতালের হিসাবে বুধবার পর্যন্ত গেল 6 দিনে 38 জন সাপের ছোবল খেয়েছেন। প্রায় 355 জন রোগী বিভিন্ন সেবা নিয়ে আমাদের এখান থেকে জরুরি বিভাগ থেকে সেবা নিয়ে চলে গেছে। এই সেবাগুলোর মধ্যে কিন্তু আবার 20 জন রোগী আছে যারা সাপে কাটা রোগী। দুর্গত এলাকায় পাল্লা দিয়েছে ডায়রিয়া সহ নানা ধরনের রোগবালাইও। আমি আছি এই মুহূর্তে ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের
ডায়রিয়া ওয়ার্ডের সামনে। এখানে এখন থেকে 1 ঘন্টা আগে রোগী ছিল 56 জন, আর এখন হয়েছে 76 জন। প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে রোগী। এদের বেশিরভাগই হচ্ছে শিশু। এই বাচ্চা ডায়রিয়া এই জন্য এখানে নিয়ে আসছে আর কি। কালকে থেকেই হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়েছে। এখানে আসছি, স্যালাইন দিছি, এখন বসার কোনো অবস্থা নাই, ওই জন্য বাচ্চা নিয়ে বাইরে আসছি। চিকিৎসকরা বলছেন দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে নানা ধরনের রোগবালাই। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ অনেক বেশি। এর মধ্যে যেসব রোগীগুলো আসছে তার মধ্যে ডায়রিয়াজনিত রোগী, নিউমোনিয়া, সর্দি কাশি জনিত রোগী, চর্মরোগের রোগী এবং টুকটাক কাটাছেঁড়া এবং সাপে কাটার রোগী আমরা বেশিরভাগই পাচ্ছি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। দর্শক, এবার সরাসরি ফেনীতে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ফেনীর জেনারেল হাসপাতাল তো ডুবে গিয়েছিল, এখন কি সেখানে চিকিৎসা সেবা তো চলছে, কি দেখছেন কি সেখানে? শাওন, ভারতের পানি আগ্রাসনের শিকার যেমন ফেনীর 43টি ইউনিয়নের প্রতিটি গ্রাম, প্রতিটি বাড়ি, ঠিক তেমনি বাদ যায়নি এই যে ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটিও। এখানেও গলা সমান পানি উঠেছে। পানি উঠে এখানকার যে এসকানু যেটি দেখছেন এবং কি ফিজিওথেরাপি সেন্টার, এর বাইরে হচ্ছে এখানে আরো যে নিচে যে স্টোররুম যেগুলো ছিল, যেখানে ওষুধ ছিল, এই সকল এগুলোতে পানি উঠে গেছে। সরঞ্জামগুলো পানিতে বিকল হয়ে গিয়েছে। এবং কি আমি এখানে এসে এখানকার যিনি আবাসিক মেডিকেল অফিসার, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন, এটি আগামী সপ্তাহ নাগাদ হয়তো চালু করা হতে পারে। তবে এগুলো ঢাকা থেকে কোনো স্পেশালিস্ট কিংবা ইঞ্জিনিয়াররা এসে যদি বলে যে এই সকল সরঞ্জাম ঠিক আছে, তখন এগুলো চালু করা হবে। এছাড়া এগুলো চালু করা আসলে সম্ভব নয়। এর বাইরে হচ্ছে যে এখানে যে কিডনি ডায়ালাইসিস যেটি রয়েছে, সেটিতেও পানিতে সমস্যা হতে পারে। এখানকার যিনি আরএমও, তিনি আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। তবে এর বাইরে হচ্ছে যে ফেনীর নিচতলায় যে জরুরি যে সেবাটি, সেটি এখন উপরে চলছে। এখন এই মুহূর্তে চিকিৎসার সেবা কিন্তু চালু রয়েছে। আমরা যদি আপনাদেরকে যদি আরেকটি বিষয় যদি বলে রাখি, যে এই যে এখানে পানিতে যে ক্ষতি হয়েছে, এখানকার যে শুধুমাত্র ফেনীর এই জেনারেল হাসপাতালে শুধু ফেনীতে চিকিৎসা দেয় না, ফেনীর পার্শ্ববর্তী যে সকল জেলাগুলো রয়েছে, কুমিল্লার 14 গ্রাম, নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের মানুষ এইখানে চিকিৎসা সেবা নেয়। এর বাইরে হচ্ছে এই যে স্ক্যানু আপনি যেটি দেখছেন, এটি হচ্ছে ফেনীতে আর এটির বিকল্প কোনো নাই, যার কারণে হচ্ছে যে এখানকার যে সকল রোগী যারা রয়েছে তারা কিন্তু বিড়ম্বনায় পড়তে হবে। তবে এখানকার যে সকল বাসিন্দা যারা, তারা যে দাবিটি করছে এটি যেন খুব দ্রুত যেন চালু করা যায়। যদি করা যায় তাহলে এখানকার মানুষ আগের মতো সেবা পাবে। শাওন। আরিফ, ধন্যবাদ আপনাকে। ফেনীর দাগনভূঞার প্রত্যন্ত গ্রামগুলোই 1 সপ্তাহ পর পৌঁছেছে ত্রাণ। পানিতে ভেসে যাওয়া ঘর, তলিয়ে যাওয়া ধান ক্ষেত আর ত্রাণের জন্য হাহাকার করছেন সেখানকার মানুষ। আল আমিন শিকদারের রিপোর্টে ছবি তুলেছেন সাইদুর রশিদ ইভান। সিলোনিয়ার ডাকাতিয়া নদীর খাল ধরে ছুটছে ত্রাণ বোঝাই স্পিডবোট। এভাবে ছুটে চলার আর 7 কিলোমিটার পরেই দেখা মিলবে রাজাপুর বাজার। সেখানে হাজারো পরিবার পানিবন্দী। খাল ধরে মিনিট 20 চলার পর চোখে পড়ে মানুষের চিৎকার আর ত্রাণের জন্য ছুটে আসার দৃশ্য। খালের পানিতে তলিয়ে গেছে গ্রামটি। টিনের ঘর ছেড়ে পাকা ভবনের ছাদে আশ্রয় নিয়েছে বহু পরিবার। তাদের দরকার বিশুদ্ধ পানি আর খাবার। আসতে পারতেছে না, এই জন্য তানও দিতে পারতেছে না, সবগুলো তান হেদিকে দিতেছে মানুষের ব্যাঙ্গাত করে। থাকার কোনো ব্যবস্থা নাই, নানাদের বাড়িতে থাকি। মাঠ, ঘাট আর সড়ক ধরে ছুটে চলা স্পিডবোট পৌঁছায় রাজাপুর ইউনিয়নে। জয়নারায়ণপুর গ্রামে এভাবেই পানিবন্দী পরিবারগুলো। শুকনো মুড়ি ছাড়া টানা 7 দিন জোটেনি কিছুই। অবশেষে অবসান হয়েছে তাদের ত্রাণের জন্য অপেক্ষা। এখানে আজকে 7 দিন ধরে কোনো খাবার ঢুকে নাই, বুঝছেন। আমরা ছাত্ররা সবাই আজকে অনেক দিন ধরে চেষ্টা করতেছি, এখানে খাবার ঢুকে নাই। আজকে পাইছি আর পাইনি। আমি আজকে 8 দিন পরে আমি এখানে আসছি। এখানে প্রচুর কষ্ট হইতেছে, কোনো খাওয়া দাওয়ার কোনো ইয়ে নাই, ব্যবস্থা নাই। অনেক মানুষ ওইদিকে যাইতেছে কিন্তু এদিকে আসতেছে না।
মনে হতো সবাই খাইতে, কিন্তু সবাই কি খাইতে পারতেছে? এই গ্রামের মতোই অনাহারে অর্ধাহারে দিন কাটা মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। আছে এনজিও আর বিত্তশালীরাও। তাদের সাথে সমন্বয় করে প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ পৌঁছানোর কথা জানান এই সেনা কর্মকর্তা। এখন আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি দেখতেছি যে দাগনভূঞা যে উপজেলা যেখানে আছে, যে সর্ব দূরে যে গ্রাম যেগুলো আছে ওখানে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার খুব চেষ্টা করতেছি এবং আমরা যে ওখানে ত্রাণ দিয়ে আসতেছি। আমরা প্রায় 10 টন মাল নিয়ে আসছি। এক একটা প্রতিটা ব্যাগের ভিতরে আপনার 10 কেজি মাল, শুকনা খাবার, চাল ডাল সহ। দক্ষিণ জয়নারায়ণপুর একেবারে প্রত্যন্ত একটি এলাকা এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত ত্রাণ আসেনি। কয়েকদিন টানা অনাহারে এখানকার সাধারণ মানুষ, এখন ত্রাণ পেয়ে তারা সবাই খুশি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী। দর্শক, এই মুহূর্তে নোয়াখালী থেকে সঙ্গে আছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, কোন এলাকার পরিস্থিতি এখন সবচেয়ে বেশি খারাপ সেটা একটু জানতে চাই। সব জায়গায় ত্রাণ পাঠানো গেছে কিনা সেটাও বলবেন। শাওন, নোয়াখালীর আসলে 8টি উপজেলায় বন্যা কবলিত। এর মধ্যে সবচেয়ে বেশি বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে নোয়াখালীর সদর উপজেলা, বেগমগঞ্জ এবং সেনবাগ। তবে অবশ্য গত কয়েকদিন থেকে বৃষ্টির পানি বা বন্যার পানি নেমে যাওয়ার খুব অবশ্য ধীরগতিতে নামছে। নামার ফলে যেহেতু আপনারা হয়তো জানেন যে নোয়াখালীর যে পূর্ব দিক থেকে পানিগুলো পশ্চিম দিকে নামছে, সেই হিসেবে পশ্চিম দিকে যে উপজেলা রয়েছে যেমন সোনাইমুড়ি এবং সেদিকেও আসলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছে, অর্থাৎ পানি নেমে যাচ্ছে অবশ্য। তবে নেমে যাওয়ার ধরনটা খুবই ধীর গতিতে পানি নামছে। আমরা যদি বলি যে প্রতিদিন বলা যে 1 ইঞ্চি পরিমাণ পানি নামছে। আর আসলে নোয়াখালীর মোট এই যে বন্যা কবলিত যে মানুষ, তারা মোট 1300টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3 লাখ লোকের মতো মানুষ আশ্রয় নিয়েছে এবং সেখানে আসলে প্রথম দিকে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা না গেলেও এখন অবশ্য অনেক জায়গায় ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে। কেননা এখন যদিও সড়কের উপর বা গ্রামীণ যে সড়কগুলো সেখানে অবশ্য এখনও পানি রয়েছে, হাঁটু বা কোমর সমান পানি, কিন্তু নৌকায় করে সেখানে মানুষ বিভিন্ন সংস্থা, ব্যক্তি পর্যায়ে বা বিভিন্ন দল তারা ত্রাণ নেওয়ার চেষ্টা করছে। তবে আসলে খুব যে পর্যাপ্ত ত্রাণ সেটি আসলে বলা যায় না। আর মানুষ আসলে শুকনো খাবার খেয়ে মানুষের তারা বলছে তারা আসলে অতিষ্ঠ, তারা চাচ্ছেন যে রান্না করা খাবার খেতে চাচ্ছেন। তবে জেলা পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে সব জায়গায় তারা সমন্বয় করে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন। শাওন, সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ত্রিশালে 300 বিঘা জলাশয়ের জমি জবরদখল করেছেন তিনি, যা ছিল হামিদ রিয়েল এস্টেটের প্রজেক্টের জায়গা। স্থানীয়দের দাবি, পুলিশ হামলা, মামলা আর ক্যাডার বাহিনীর ভয় দেখানো হতো। অথচ একসময় এই নর্তার বিলেই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন গ্রামের সাধারণ মানুষ। বিস্তারিত হুসাইন শাহিদের প্রতিবেদনে ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশালের নর্তা বিল। যতদূর চোখ যায় তার সবটুকু জমির মালিক সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে জানা যাক কিভাবে এত জমির মালিক হলেন তিনি। ত্রিশাল রায়মণি এলাকার এই বৃদ্ধার নাম রমিজা খাতুন। বসত ভিটা করতে মাটি ভরাট করেছিলেন নিজের জমিতে। অভিযোগ, হামিদ রিয়েল এস্টেট দখল করেছে তার জমি। মাটি ফালাই হাসছি, টিং আনছে, ভিলার আনছে, গড়খারা পরে গড়খারা দিছে না। আচ্ছা কলে এটা জায়গা বিহি কিনি একটা আমার জাল দলিল দিছে। ভুক্তভোগীদের অভিযোগ, যতটুকু জমি কেনা হয়েছে তার থেকে বেশি জমি দখল করেছেন সাবেক প্রতিমন্ত্রীর রিয়েল এস্টেট কোম্পানি। মোট পরিমাণ প্রায় 300 বিঘা। পুলিশ, মামলা, হামলা আর স্থানীয় দালালদের দিয়ে ভয় দেখিয়ে জোর করে দখল করেছেন গ্রামের সাধারণ কৃষকের এসব জমা জমি। সব কল জমি আমার আর ফসলত করিয়া নিয়ে গেছে জোর করিয়া, কত জমি নাই। এটা হলো নজরুল হামিদ দীপু, দুলাল এবং আরসা, এদের মাধ্যমে এলাকার লোকের জমি জোর কইরা বান্ধে হেরিয়া জমি তারা বিক্রি করে নাই, তারা জমি নিয়ে নিছে। নজরুল আহমেদ জোর করিয়া জমি নিছে গা, আমার তো শক্তি নাই, এত জোর করে এবার। আর আমার তো বাবা নাই, মরে গেছে, এই কারণে আর কি পারেনি। স্থানীয় ভূমি অফিস থেকে পাওয়া তথ্য বলছে, এখন পর্যন্ত 154 বিঘা জমির নামজারি করেছেন নসরুল হামিদ। এতটুকু জমির বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। আমিরাবাড়ি মৌজায়
41.94 একর জমি আছে একটি নামজারিতে এবং হামিদ রিয়েল এস্টেটের মালিকানাধীন মঠবাড়ি মৌজায় 1.21 একর পরিমাণ জমি নামজারিকৃত আছে। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই এসব জমিতে থাকা 100টির মতো সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। স্যার দরকার পড়লো কি? এটা তো জমি যদি কিনা থাকে সেটা তো আর আমার বলছে না যে এটার লেগে মুচ্ছা আলান আমার অর্ডার মনে করেন অর্ডার আমার বেতন দেবে আমি অর্ডারে কাজ করি। জমিন কার এটা বোঝানো জমিন তো বেহেরিছি না যে হামিদ গ্রুপের জমিন। ত্রিশালের নর্তার বিলে শুকনো মৌসুমে ধান চাষ আর বর্ষায় দল বেঁধে মাছ ধরত গ্রামবাসী, হতো নৌকা বাইচও। এখন যা সোনালী অতীত। দালালের মাধ্যমে জায়গা সম্পদ জোর জোর করে লয়ে যাইতেছে। এলাকার মানুষের যে একটা মনে করেন মাছ মেরে খাইবো এটার সুযোগ সুবিধাও নাই। আগে কিন্তু মাছ মেরে ওহরো আমরা নিজেরও মেরে খাইছি, এখন জালি লইয়া নামার মতো কোনো বাও নাই। নর্তার বিল নামে পরিচিত এই জলাশয়টি দখলের পর এখন চলছে মাটি ভরাটের কাজ। ঠিক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিছুদিন আগেই মাটি ফেলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এই জলাশয়টি সংরক্ষণে উদ্যোগ নেক সরকার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। আগামী প্রজন্মকে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস জানাতে হবে, তাহলেই আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না, এমনটাই বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, আন্দোলনে জাতি ধর্ম বর্ণ কোনো ব্যবধান ছিল না, তাদের আত্মত্যাগে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। গোটা জাতি শহীদ পরিবারগুলোর কাছে ঋণী। নিহত পরিবারগুলোকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। এটা আগামী প্রজন্মের চাহিদা। আগামী প্রজন্ম জানবে যে আমাদের আগের তরুণরা, যুবকরা, এদেশের মানুষেরা হকের পক্ষে তারা বুক টান করে দাঁড়িয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় রংপুরের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান, সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা সহ 128 জনের নামে হত্যা মামলা করা হয়েছে। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেন আন্দোলনে নিহত মাহমুদুর রহমানের বাবা আব্দুল মজিদ। মামলায় বলা হয়, 4 আগস্ট বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল মাহমুদুর রহমান। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা চালায় আন্দোলন বিরোধীরা। হামলায় আহত হয়ে প্রাণ হারায় মাহমুদ। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে রেকর্ড করার আদেশ দিয়েছেন। এই আদালতে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জিমের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 46 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া গাজী টায়ার কারখানার বেসমেন্টে তল্লাশি করেছে ফায়ার সার্ভিস। বেলা 12টা থেকে শুরু হয়ে দুপুর 3টা পর্যন্ত চলে অভিযানটি। তবে বেসমেন্টের অভিযানে কারোর মরদেহ মেলেনি। কারখানার সামনে ভিড় জমিয়েছেন নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। উদ্বেগ উৎকণ্ঠা সবার চোখে মুখে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, কারখানাটি পোড়া বাড়িতে পরিণত হয়েছে, স্তূপে পরিণত হয়েছে 4র্থ ও 5ম তলা। ভেতরে অভিযান পরিচালনা করার মতো পরিস্থিতি নেই। এর আগে ভবনটি পর্যবেক্ষণ করেন বুয়েটের একজন বিশেষজ্ঞ। গত 25 আগস্ট রাতে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় 32 ঘন্টার চেষ্টায় পুরোপুরি নেভে আগুন। কারখানার ভিতরে অনেক শ্রমিকের সন্ধান মেলেনি বলে দাবি তাদের স্বজনদের। আমি আমার টিম সহ বেসমেন্টে আমি প্রবেশ করি। বেসমেন্টে প্রবেশ করে প্রত্যেকটা জায়গায় আমরা তন্ন তন্ন করে খুঁজি, দেখি যে এখানে কোনো ভিকটিম বা কোনো রকম মানুষের দেহ অবশেষ পাওয়া যায় নাই। সুনামগঞ্জের দিরায়ে খাল দখল নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। দুপুরে রফিকনগর ও মির্জাপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাখানেক চলে সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরেই একটি খাল নিয়ে দুপক্ষের বিরোধ চলছিল। সকালে মির্জাপুর গ্রামের মানুষ দখল নিতে গেলে বাধা দেয় প্রতিপক্ষরা। বেঁধে যায় দুপক্ষের সংঘর্ষ। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। মারা যায় রফিকনগর গ্রামের একজন। এ সময় কয়েকটি দোকানেও হামলা লুটপাট চালানো হয়। পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দেন। পাশাপাশি আসামিদের 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মামলায় বলা হয়, 2022 সালে 4 নভেম্বর সদরের সরাতলা গ্রামে পরকীয়ার জেরে স্ত্রী আসিয়া বেগমকে হত্যা করে স্বামী রনি শেখ ও তার সহযোগী আব্বাস ফকির। ঘরে পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে পালিয়ে যায় তারা। পরে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয় 2 জন। বিচার কাজ শেষে আজ রায় দেন বিচারক।
মাত্র 1-2 ঘন্টার মাঝারি বৃষ্টিতেই তলিয়ে যায় খুলনা শহরের বেশিরভাগ এলাকা। ভারী বৃষ্টি হলে তো কথাই নেই। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে 5 বছরের বেশি সময় ধরে চলছে নগরীর রাস্তা ও ড্রেন মেরামতের কাজ, কিন্তু জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে খুলনা নগরীর প্রাণকেন্দ্র রয়্যাল চত্বর এলাকার এই অবস্থা। শুধু রয়্যাল চত্বরই নয়, একটু বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় নগরীর পিটিআই মোড়, বাইতিপাড়া, দোলখোলা, মিস্ত্রিপাড়া, মৌলভীপাড়া, জিন্নাপাড়া সহ বেশ কিছু এলাকা। পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, দোকানপাট। পরিস্থিতি এমনই যে ঘরের মধ্যেও থাকা দায় হয়ে পড়ে মানুষের। মালামাল উপরে রেখে ঘরের পানি সেচে বের করার চেষ্টা করে অনেকেই। আমরা রান্দি বাড়ি খাইতে পারছি না, রান্দিনে খাইনি, অবস্থা এরকম। পানি হয় যখন খুবই কষ্ট যায় শেষে, তারপরে থাকতে হয়। বাচ্চাদের মাদ্রাসায় খানা নিয়ে যাব, সকালবেলাও মাজা পর্যন্ত পানি ঝাঁপায় আসছি, এখনও আসছি। অথচ গত 5 বছরের অধিক সময় ধরে চলছে নগরীর রাস্তা ও ড্রেন মেরামতের কাজ। 2019 সাল থেকে প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে চলছে 2টি প্রকল্প। 2023 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি 85% কাজও। এতে একটু বৃষ্টিতেই পড়তে হয় চরম ভোগান্তিতে। ড্রেন লাইন এবং আমাদের খালপাড়ের যে ড্রেনগুলো আছে, এগুলো সবসময়ের জন্য ভরাট থাকে, যে কারণে আসলে শহরের পানিটা এই ড্রেন দিয়ে যেতে পারে না। যারা এই কাজে নিয়োজিত ব্যবসা প্রতিষ্ঠান, তারা ন্যায় এবং সততার সহিত কাজ করলে এই কাজটা ভালো হয়। কাজ 85% হয়নি, কাগজে কলমে হয়েছে যেটা মনে হয়, কিন্তু কাজ হয়েছে হয়তো 40%। এই সব দুর্নীতির কারণেই কিন্তু আমাদের যে জনগণের যে কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা, যেটা যে জলাবদ্ধতা কমবে, সেই জলাবদ্ধতা আসলে কমছে না, বরঞ্চ জলাবদ্ধতা বাড়তেছে। তবে দায় এড়িয়ে প্রকল্প প্রধানরা বলছেন সুফল পেতে কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ড্রেন করতে যে রাস্তা হয়ে যায় ছোট, সেই ক্ষেত্রে আবার ডিজাইনারদের এনে, কনসালটেন্টদের এনে আবার নতুন করে ডিজাইন করে, এগুলো আসলে জটিলতাগুলো হয়েছে। যাই হোক, যে অবস্থায় আছে আর কি, সময়ও খুব আমাদের কাছেই আসতেছে, কাজটাও খুব দ্রুত করার চেষ্টা আমরা করে যাচ্ছি। একটা সাইডে রয়্যাল হোটেল থেকে রূপসা, আর একটা সাইডে এই রয়্যাল হোটেল থেকে পিটিআইয়ের মোড়, এই কাজটুকু হবে। তারপরে পাম্প হাউস হবে, কয়েকটা স্লুইস গেট ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, কার্যাদেশে 2-1টা দেওয়া হয়েছে। এইসব কাজ হয়ে গেলে আপনি মানুষের এই সুফলটা মানে স্পষ্টভাবে চোখে পড়বে। দুর্নীতি হয়েছে কি হয় নাই এটা স্পষ্ট আমি বলতে পারবো না, তবে আমি চিফ ইঞ্জিনিয়ার হয়ে দায়িত্ব নেওয়ার পরে আমি কাজের দিকে সর্বোচ্চ চেষ্টা করেছি। কেসিসির একটি প্রকল্পের আওতায় 158 কিলোমিটার ড্রেন ও 23 কিলোমিটার খাল সংস্কার করার কথা রয়েছে। আর অপর প্রকল্পে রাস্তা উন্নতকরণ করা হবে 303 কিলোমিটার। 2025 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে এ কাজের মেয়াদ। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।